আসসালামু আলাইকুম। এফার্টলেস আইএলস এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। সো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আইএলস রিডিং ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন টাইপ হুইচ ইজ কল্ড লিস্ট অফ হেডিংস। এই লিস্ট অফ হেডিংস কোয়েশ্চেন টাইপটির A to Z একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যতটুকু তথ্য, পরামর্শ, টিপস, ট্রিক্স, স্ট্র্যাটেজিস আপনাদের সাথে শেয়ার করা যায় আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। তাই আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, যাতে করে আপনারা প্রত্যেকটি তথ্য, প্রত্যেকটি অথেন্টিক সোর্স পেয়ে যান কীভাবে এই পার্টিকুলারলি লিস্ট অফ হেডিংস কোয়েশ্চেন টাইপটি ডিল করবেন। সো আমি আজকে বেসিকলি প্যাসেজ 1 থেকে শুরু করছি। আপনারা জানেন প্যাসেজ 1-এর লিস্ট অফ হেডিংস সব থেকে সহজ হয়, মিডিয়াম লেভেলে থাকে হচ্ছে প্যাসেজ 2-এর লিস্ট অফ হেডিংস, আর সব থেকে কঠিন থাকে হচ্ছে প্যাসেজ 3-এর লিস্ট অফ হেডিংস। সো ডিফিকাল্টিসের দিক থেকে 3টা পার্টে 3 ধরনের লিস্ট অফ হেডিংস থাকে। সো আজকের ভিডিওতে আমি সহজ, যেটা প্যাসেজ 1 থেকে শুরু করছি, পর্যায়ক্রমে আমার দ্বিতীয় ভিডিওতে আমি প্যাসেজ 2-র লিস্ট অফ হেডিংস কীভাবে ডিল করব সেটা নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে প্যাসেজ 3-এর লিস্ট অফ হেডিংস কীভাবে ডিল করব সেটা নিয়ে আলোচনা করব। সো সরাসরি লিস্ট অফ হেডিংসে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখবো, সেটা হচ্ছে 3 মেজর স্কিলস অফ রিডিং। রিডিং সলভ করার জন্য, সেটা যে কোনো ধরনের কোয়েশ্চেন টাইপ হতে পারে, 3টি মেজর স্কিল আপনার দরকার। এই 3টা স্কিল যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য আমার দেওয়া টিপস, ট্রিক্স, এই ব্যাপারগুলো কাজে লাগবে। ইভেন যত বড়ই টিচার হোক না কেন, যদি তাদের পরামর্শ অনুযায়ী চলতে চান, তাদের টিপসগুলো যদি কাজে লাগাতে চান, তাহলে অবশ্যই আপনার এই 3টা স্কিল নিজের ডেভেলপ করতে হবে। এই স্কিলগুলো কেউ ডেভেলপ করে দিতে পারবে না। সো প্রথম স্কিলটা হচ্ছে ফাস্ট কম্প্রিহেন্সিভ রিডিং। ফাস্ট কম্প্রিহেন্সিভ রিডিং বলতে বোঝায় আপনাকে একটা রিডিং প্যাসেজ দ্রুত এবং অর্থ সহ বোঝে, মানে একটা সেন্টেন্স পড়ে সেটার অর্থ বুঝতেও হবে এবং দ্রুতও পড়তে হবে। এটা হচ্ছে প্রথম স্কিল। দ্বিতীয় স্কিল হচ্ছে মাল্টিটাস্কিং। মাল্টিটাস্কিং বলতে বোঝায় 2 বা তত জিনিস একসাথে মাথায় রেখে একটা কাজ করা। যেমন এখানে বিশেষ করে আপনি যখন লিস্ট অফ হেডিংসগুলো পড়বেন, তার পাশাপাশি কিন্তু আপনারা যখন প্যাসেজে যাবেন, প্যাসেজ পড়ার সাথে সাথেও আপনাদের মাথায় রাখতে হবে এই লিস্ট অফ হেডিংগুলোও মাথায় রাখতে হবে। আর সর্বশেষ হচ্ছে ডু সিমultaneously, মানে আপনি এখন লিস্ট অফ হেডিংস করছেন, তার পাশাপাশি অন্য যে একটা কোশ্চেন টাইপ, ওটাও কীভাবে অ্যান্সার করা যায় এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি শুরু করেন এই গ্যাপ ফিল টাইপ কোশ্চেন টাইপ দিয়ে, সো গ্যাপ ফিল টাইপ কোশ্চেন যখন একটা অ্যান্সার করতে যাবেন, তখন যদি আপনি কোনো একটা প্যারাগ্রাফের অর্থ বুঝে যান, সেটার সাথে সাথে আপনার লিস্ট অফ হেডিংসে কাজেই লাগিয়ে দিতে হবে। সো এই 3টা স্কিল যদি আপনার রিডিংয়ের মধ্যে থাকে, তাহলে আপনি খুব সহজেই যে কোনো ধরনের কোশ্চেন টাইপ ডিল করতে পারবেন। সো চলুন আমার দেয় এই 5টি স্ট্র্যাটেজিস দিয়ে খুব সহজে এই লিস্ট অফ হেডিংসটা সলভ করার চেষ্টা করি। সো প্রথমে দেওয়া আছে ডু ইট লাস্ট। সো এটা ডিপেন্ড করে আপনি এটা প্রথমে করবেন নাকি শেষে করবেন। অনেক টিচারই পরামর্শ দেয় এটা প্রথমে করার জন্য, অনেক টিচার বলে এটা শেষে করার জন্য, কিন্তু আমার মতে এটা শেষে করা উচিত বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, কারণ আমরা এমনি লিস্ট অফ হেডিংসে খুবই দুর্বল। সো প্রথমে যদি আমরা এই কঠিন কোশ্চেন টাইপটা দিয়ে শুরু করি, তখন যদি কোনো কারণে প্যানিকড হয়ে যায়, তাহলে যেমন টাইম কনজিউম হবে, তার পাশাপাশি আমাদের পরবর্তী অ্যান্সারগুলো করার ক্ষেত্রে এফেক্ট করতে পারে। তাই সব থেকে সেফ অ্যান্ড বেটার অপশন হচ্ছে ডু ইট লাস্ট। আপনার যদি এর আগে কোনো কোশ্চেন ট্যাপ থাকে বা পরে কোনো কোশ্চেন ট্যাপ থাকে, যেমন এটার পরে আছে গ্যাপ ফিল কোশ্চেন ট্যাপ, সো আপনাদের উচিত এই গ্যাপ ফিল কোশ্চেন ট্যাপ শেষ করে দেন লিস্ট অফ হেডিংসে আসা। এর ভালো দিকটা হচ্ছে, আপনারা ধরেন যখন 8 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করবেন, এটা যদি কোনো একটা পার্টিকুলার প্যারাগ্রাফ থেকে আসে, তাহলে কিন্তু আপনাদের এই প্যারাগ্রাফের সম্পর্কে একটা বেসিক ধারণা হয়ে যাবে। যেমন এটা আসছে হচ্ছে 17th সেঞ্চুরি, দেখেন এখানেও কিন্তু 17th সেঞ্চুরি আছে। যখন আপনি এই অ্যান্সারটা খুঁজতে যাবেন, তখন কিন্তু এই প্যারাগ্রাফটা সম্পর্কে আপনার মোটামুটি একটা বেসিক ধারণা হয়ে যাবে। সো এই জিনিসটা আপনি এখানে এসে কাজে লাগাতে পারবেন। তাই অবশ্যই লিস্ট অফ হেডিংসটা সর্বশেষ করার চেষ্টা করবেন। দ্বিতীয় কাজটা হচ্ছে সেপারেট মেইন আইডিয়া ফ্রম সাপোর্টিং আইডিয়া। সো এই লিস্ট অফ হেডিংসটা আমাদের কাছ থেকে কি জানতে চায়, যারা এক্সাম নেয় আমাদের কাছ থেকে এই লিস্ট অফ হেডিংসের মাধ্যমে জানতে চাই আমরা একটা প্যাসেজের বা আমরা একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়াটা সেপারেট করতে পারি নাকি সাপোর্টিং আইডিয়া থেকে। যেমন এটা ধরেন একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের হেডিংটা কী হওয়া উচিত, এখানে একটা মেন থিম বা এই প্যারাগ্রাফটার মেন হেডিং যেটা হওয়া উচিত সেটা আমাদের সেপারেট করতে হবে। এটার পাশাপাশি অনেক সাব হেডিংও থাকে। ধরেন এখানে মূল যে কথাটা, এই মূল কথাটার পাশাপাশি কিছু অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত কথাও থাকে, সেই অতিরিক্ত কথাগুলো বাদ দিয়ে মূল কথাটা
ডিসাইড করা বা মূল কথাটা বের করা হচ্ছে আমাদের প্রধান কাজ। সো আমাদের এই ক্ষেত্রে সেপারেট মেইন আইডিয়া ফ্রম সাপোর্টিং আইডিয়া থেকে করতে হবে। সো তৃতীয় কাজটি হচ্ছে রিড অল দ্য হেডিংস ফার্স্ট অ্যান্ড আন্ডারলাইন মেইন পয়েন্ট। সো আমাদের এখন কাজ হচ্ছে প্রত্যেকটা হেডিং পড়ে আন্ডারলাইন করা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, তারপরে আমাদের উচিত প্যাসেজে যাওয়া। সো চলুন শুরু করে দেয় আমাদের প্রত্যেকটা হেডিং পড়া এবং প্রিপারেশন নেওয়া। সো এখানে প্রথমে দেওয়া আছে দ্য ইম্পর্টেন্স অফ গেটিং দ্য টাইমিং রাইট। তার মানে এখানে বোঝাচ্ছে টাইমিং রাইট মানে হচ্ছে সঠিক সময় পাওয়ার যে গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ গেটিং দ্য টাইমিং রাইট, সঠিক সময় পাওয়ার যে গুরুত্ব সেই বিষয়ে আলোচনা করবে। সো আমরা প্যাসেজের মধ্যে যে প্যাসেজে দেখা যাবে টাইমিং নিয়ে বা সময়ের গুরুত্ব নিয়ে আলোচনা করবে সেটাই হবে 1। সো দ্বিতীয়টা আমরা দেখি, সেটা হচ্ছে ইট ইয়াং মিটস ওল্ড। তার মানে ইয়াং বা যুবক বা ছোটরা মিটস ওল্ড বা বয়স্কদের সাথে মিট করে বা মিশে বা তাদের সাথে দেখা করে। সো এই রিলেটেড যে প্যারাগ্রাফে কথা বলবে সেটা হচ্ছে এটা। সো তৃতীয়টা হচ্ছে ডেভেলপমেন্টস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টর্টয়েস পপুলেশন। সো আমরা জানি ডেভেলপমেন্টস মানে উন্নয়ন, টু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টর্টয়েস পপুলেশন। সো টর্টয়েস পপুলেশন বা কচ্ছপের যে বসতি সেটার ডিসঅ্যাডভান্টেজের ডেভেলপমেন্ট হয়েছে। তার মানে মোর অফ দ্য কথা হচ্ছে এই পপুলেশনের ডিসঅ্যাডভান্টেজটা বা অবনতিটা উন্নত হয়েছে, তার মানে আলটিমেটলি তাদের টর্টয়েসের পপুলেশনটা কমে যাওয়া ব্যাপার এখানে বোঝাচ্ছে। তো 4 নাম্বারটা হচ্ছে প্ল্যানিং আ বিগার আইডিয়া, পরিকল্পনা করা একটা বড় আইডিয়া বা পরিকল্পনা। 5 নম্বরটা হচ্ছে টর্টয়েসেস পপুলেট দ্য আইল্যান্ডস, মানে কচ্ছপগুলো বসতি স্থাপন করে আইল্যান্ডসগুলোতে বা দ্বীপগুলোতে। সো এই রিলেটেড কথা, যে প্যারাতে যে আমরা টর্টয়েসের বসতি করার যে বিষয়গুলো পাবো সেটাই হবে উত্তর। তারপর আছে ক্যারিং আউট আ কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন। ক্যারিং আউট বলতে বোঝায় হচ্ছে কোনো কিছু করা বা চালিত করা। কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন কোনো একটা প্রস্তুতিমূলক অপারেশনের চালনা করা, এই রিলেটেড কথা বলবে কোনো একটা প্যারাতে। 7 নম্বর হচ্ছে লুকিং ফর আ হোম ফর দ্য আইল্যান্ডস টর্টয়েস। সো লুকিং ফর দ্য হোম মানে বসতি বা বাসা খোঁজা কাদের জন্য, ফর দ্য আইল্যান্ডস টর্টয়েস মানে আইল্যান্ড বা দ্বীপপুঞ্জগুলোর যে কচ্ছপগুলো আছে তাদের জন্য বাসা খোঁজা। সো এই রিলেটেড কথা বলবে কোন প্যারাগ্রাফে সেটা আমাদের দেখা মুখ্য বিষয়। 8 নম্বরে দেওয়া আছে দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্ট, মানে কোনো কিছু শুরু, কিসের শুরু, কনজারভেশন প্রজেক্ট বা সংরক্ষণ করার যে প্রজেক্ট বা কোনো কিছু একটা হয়তো বা সংরক্ষিত করবে সেটার প্রজেক্টের শুরু। সো যে প্যারার মধ্যে কোনো কিছু শুরু বা কনজারভেশন হওয়ার ব্যাপারে বা সংরক্ষণ হওয়ার ব্যাপারে কথা বলবে, যেটা শুরু হবে সেটা হবে এই হেডিং। তার মানে আমরা দেখছি এখানে আমাদের টোটাল 8টা হেডিং আছে আর এখানে আমাদের কোশ্চেন আছে 7টা। তার মানে এখানে অতিরিক্ত একটা হেডিং দেয়া আছে, তাই কোন হেডিংটা দেয়া আছে ওটা আমাদের হয়তো বা মিসলিড করার জন্য বা আমাদের ট্র্যাপে ফেলানোর জন্য দিয়েছে। সো এই 7টা প্যারাগ্রাফের সাথে ম্যাচ করতে হবে, বাট অতিরিক্ত একটা দিয়েছে যাতে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, যাতে আমরা ভুল করি। সো এখানে আমরা সবগুলো হেডিং পড়ে ফেলেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে প্যারাগ্রাফে যাওয়া, প্যারাগ্রাফ একটা পড়ে সেটার সাথে এখানে কোন হেডিংটা মিলবে সেটা ম্যাচ করা। তো আমাদের পরবর্তী কাজ হচ্ছে রিড ফার্স্ট 2 or last 2 সেন্টেন্সেস। মনে রাখবেন প্যাসেজ 1-এর লিস্ট অফ হেডিংসগুলো সাধারণত আপনি প্যাসেজের প্রথম 2টা সেন্টেন্স অথবা সর্বশেষ 2টা সেন্টেন্সে ইজিলি পেয়ে যাবেন। এটা প্যাসেজ 1-এর জন্য অ্যাপ্লিকেবল এবং 100-এ 100 আপনি পেয়ে যাবেন, কারণ প্যাসেজ 1-এর লিস্ট অফ হেডিংসগুলো তুলনামূলক অনেক সহজ হয়। তাই আপনার প্রথম 2 সেন্টেন্স অথবা সর্বশেষ 2 সেন্টেন্সের মধ্যে হেডিংটা পেয়ে যাওয়া বা এটার মেইন আইডিয়াটা পেয়ে যাওয়ার সম্ভাবনা 100%। তো সর্বশেষ আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে ফোকাস অন মিনিং নট অনলি সিনোনিমস। সো এখানে যে কথাগুলো আছে, এখানে যেমন টাইমিং রাইট, আপনারা যে প্যারাগ্রাফে যে এখানে টাইমিং রাইট রিলেটেড কথা পাবেন ব্যাপারটা তেমন না, যদিও পেয়ে যান হয়তো বা সেটা ট্র্যাপে ফেলানোর জন্য। আপনারা সবসময় ফোকাস দেবেন মিনিংয়ের উপর, এই অর্থটা বা এই হেডিংটার মেন থিম বা মেন পয়েন্টের সাথে কোন প্যারাগ্রাফের মেন থিম বা মেন পয়েন্টটা মিলছে সেটার সাথে ম্যাচ করতে হবে। আপনার যদি সিনোনিম বা সেম টু সেম ওয়ার্ড যেমন টাইমিং রাইট বা এখানে দেওয়া আছে বিগার আইডিয়া, সেম টু সেম যদি মিলিয়ে ফেলেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমাদের মেইন পয়েন্ট বা মেইন থিম এই হেডিংয়ের সাথে এই প্যারাগ্রাফের এটা ম্যাচ করতে হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, বিশেষত
প্যাসেজ 2 এবং প্যাসেজ 3 লিস্ট অফ হেডিংসগুলো প্রথম যে প্যারাগ্রাফগুলো এটা একটু বেশি ক্রিটিক্যাল করে, বেশি প্যারাফ্রেজ করে, সো সেই ক্ষেত্রে উত্তর পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই বেটার হচ্ছে প্যারাগ্রাফ 2 থেকে স্টার্ট করা, বাট এই ক্ষেত্রে আমরা প্যারাগ্রাফ 1 থেকে স্টার্ট করব, যেহেতু এটা হচ্ছে প্যাসেজ 1 যেটা সহজ হয়। আর সেকেন্ডলি আপনাদের বোঝানোর জন্য আমি প্রথম থেকেই শুরু করছি। সো এখানে দেওয়া হচ্ছে, আমরা যদি প্রথমে পড়ি হেডিংটা ফ্লাইং টর্টোয়েসেস। সো টর্টোয়েসের ব্যাপারে এখানে কথা বলবে। আমরা বলেছিলাম কিন্তু রিড ফার্স্ট টু অর লাস্ট টু সেন্টেন্সেস। সো আমরা প্রথম 2 সেন্টেন্সের সাথে যদি কোনো একটা হেডিংসের মিল না পাই তাহলে সরাসরি চলে যাব লাস্ট 2 সেন্টেন্সে। তো প্রথমে একটু পড়ি আমরা। ফরেস্ট অফ স্পাইনি cacti cover much of the uneven lava plains that separate the interior of Galapagos Island of Isabella from the Pacific Ocean. সো আমরা ইতোমধ্যে এই হেডিংসগুলোতে যা পড়েছি এমন কোনো তথ্য পাইনি। সো লেটস কন্টিনিউ। উইথ ইটস 5 distinct volcanoes the islands resembles a lunar landscape. সো কোনো কথা পেনি, অলরেডি 2টা সেন্টেন্স পর আমরা শেষে চলে যাই। সো এখান থেকে একটু পড়ি। In the absence of significant predators, they grew to become the large and longest living tortoise on the planet, and weighing more than 400 kilometers occasionally and exceeding 1.8 meters in length and living for more than a century. তার মানে এখানে দেখেন তারা কিন্তু বাস করেছিল মোর দেন আ সেঞ্চুরি, 100 বছরও বেশি। কাদের অ্যাবসেন্সে? অ্যাবসেন্স অফ সিগনিফিকেন্ট প্রেডিটর্স। যখন প্রেডিটর্সদের সংখ্যা কমে গেল বা তাদের যখন উপস্থিতি কমে গেল তখন তাদের বৃদ্ধি বেড়ে গেল, তখন তাদের এখানে থাকার টেন্ডেন্সি বেড়ে গেল। ওয়েইং মোর দেন 400 কিলোগ্রামস, তাদের ওজন প্রায় 400 কিলোগ্রামের চেয়ে বেশি ছিল। অকেশনালি অ্যান্ড এক্সিডিং 1.8 মিটার্স ইন লেন্থ, তাদের লম্বা ছিল 1.8 মিটার্স। সো যখন এই আইল্যান্ডগুলোতে ওই প্রেডিটর্সদের উপস্থিতি কমে গেল তখন তার এখানে থাকা শুরু করলো। তার মানে এখানে একটা কথা বোঝাচ্ছে হচ্ছে টর্টোয়েসদের বসতি স্থাপন করার ব্যাপারে। সো এই রিলেটেড একটা হেডিং কিন্তু আমরা এখানে পড়েছিলাম। সো দেখি কোনটা পড়েছিলাম। টর্টোয়েস বসতি স্থাপন রিলেটেড, এই যে টর্টোয়েসেস পপুলেট দ্য আইল্যান্ড। সো এখানে এই কথার সাথে কিন্তু এই প্যারাগ্রাফের কথাটা মিলে যাচ্ছে, কারণ এখানেও বোঝানো হচ্ছে টর্টোয়েজের বসতি স্থাপন করা, আর এখানেও বলছে হচ্ছে টর্টোয়েজেস পপুলেট দ্য আইল্যান্ডস। তো এটার উত্তর হবে 5 নম্বরের উত্তর হবে এ। সো এখানে 1 নম্বরের প্রশ্ন হবে, উত্তরটা হবে আসলে ভি। সো আমরা যদি এখানে এ দিয়ে রাখি, প্যারাগ্রাফ এ, আমরা যদি পাশে এটা এ দিয়ে রাখি এ, তাহলে কিন্তু এই হেডিংটা বাদ পড়ে গেল। আমরা বুঝে নেব এই হেডিং আমরা বাদ দিয়ে বাকিগুলো পড়বো। সো আমরা পাশে এ দিয়ে রাখবো। 1 নম্বরের উত্তর হচ্ছে এ, মানে ভি। তারপর পরবর্তী প্যারাগ্রাফে আমরা চলে যাই। বিফোর হিউম্যান অ্যারাইভাল, মানে মানুষ আসার আগে, দ্য আর্কিপ্যালাগোসেস টর্টোয়েস নাম্বারড ইন দ্য হান্ড্রেডস থাউজেন্ড। সো এখানে যে আপনার আর্কিপ্যালাগোসেসের অর্থ জানা লাগবে ব্যাপারটা তেমন না। এখানে টর্টোয়েস বলতে এটাই আপনাদের মাথায় রাখা ভালো। যদিও বলে রাখি এটা বলতে বোঝা হচ্ছে দ্বীপ বা দ্বীপপুঞ্জর, যে টর্টোয়েস বা কচ্ছপগুলো নাম্বারড ইন দ্য hundreds of thousands. From the 17th century onwards, pirates took a few on board for food, but arrival of whaling ships in the 17th saw an exploration grew exponentially. So এই রিলেটেড কোনো কথা পাচ্ছি না, যেটা আমরা হেডিংসে ইতোমধ্যে পড়েছি। সো আমরা শেষের 2 সেন্টেন্সে চলে যাই। They hunted the tortoise and destroyed their habitat to clear land for agriculture. They also introduced alien species ranging from cattle, pigs, goats, rats, dogs, plants, and ants, and that either prey on the eggs and young tortoise and destroy their habitat. So তার মানে কিছু লোক যেখানে বলেছে স্যাটেলার, সো স্যাটেলাররা এখানে এসে তারা মেনলি হচ্ছে যে টর্টোয়েসগুলো আছে সেগুলোর ডিম এবং যে ইয়াং টর্টোয়েস বা ছোট বা বাচ্চা টর্টোয়েসগুলোকে শিকার করা শুরু করলো এবং তাদের ড্যামেজ ডেস্ট্রয় দেয়ার হ্যাবিটেট, তাদের বাসস্থানগুলো ধ্বংস করা শুরু করলো। তার মানে এখানে তাদের বাসস্থান বা তাদের বসতির ফল বা তাদের ডিক্রিজ হওয়ার বা কমে যাওয়ার ব্যাপারে কথা বলছে এই প্যাসেজটার মধ্যে। সো আমরা দেখি তাদের বসতি, তাদের বাসস্থান কমে যাওয়ার রিলেটেড কোথায় আছে, নেগেটিভ কোন কথাটা কোথায় আছে। এই যেখানে দেওয়া আছে ডেভেলপমেন্টস টু দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ টর্টোয়েস পপুলেশন। তার মানে টর্টোয়েস পপুলেশনের ডিসঅ্যাডভান্টেজ, উন্নতি হয়েছে, মানে তাদের মোট কথা হচ্ছে তাদের পপুলেশনটা কমে যাচ্ছিল। সো এই কথাটা আর এই বি এর প্যারাগ্রাফের কথাটা মিলে গেছে। সো এটার
এই 3 নম্বরের উত্তর হবে বি। তো আমরা এই দুইটা এভাবে দিয়ে রাখতে পারি যাতে বুঝি এই দুইটা আমাদের শেষ। সো এই দুইটা আমরা অ্যাভয়েড করব পরবর্তীগুলোতে। সো আমরা চলে যাই হচ্ছে তৃতীয় প্যারাগ্রাফে। এই প্যারাগ্রাফটা এমনি অনেক ছোট, সো এটা আমাদের জন্য করা অনেক ইজি হবে। সো টুডে আজ অনলি ওয়ান অফ দ্য অরিজিনাল সাবস্পিসিস সার্ভাইভ অ্যান্ড অফ দিস several are highly endangered. সো তাদের অনেকগুলো হচ্ছে অনেক আক্রমণাত্মক ছিল বা তারা অনেক ঝুঁকির মধ্যে ছিল। In 1989, work began on a tortoise breeding center just outside outside the town of Pero Vilamion. সো এখানে মেইনলি বোঝাচ্ছে 1989 সালে ওয়ার্ক বিগেন, কাজ শুরু হয়েছিল অন আ টর্টয়েজ ব্রিডিং সেন্টার, মানে টর্টয়েজ ব্রিডিং বা টর্টয়েজের যে প্রজনন কেন্দ্র সেটার কাজ শুরু হয়েছিল। সো এখানে শুরু হওয়ার ব্যাপার, একটা সেন্টার শুরু হওয়ার ব্যাপারে কথা বলছে। সো আমরা যদি একটু পড়ি, দ্য সেন্টার্স ক্যাপটিভেট ব্রিডিং প্রোগ্রাম proved to be extremely successful and it eventually had to deal with an overpopulation problem. সো এখানে মেইনলি বোঝা যাচ্ছে একটা সেন্টারের কাজ শুরু হয়েছিল সেই সময়। সো এই রিলেটেড কথা আমরা কোথায় পড়েছিলাম একটু দেখি। কাজ শুরু হওয়ার ব্যাপারে এই যে দ্য স্টার্ট অফ দ্য কনজারভেশন প্রজেক্ট, এখানে কিন্তু সংরক্ষণ করার যে প্রজেক্ট, বা এখানে বলছে হচ্ছে ব্রিডিং, মানে ব্রিডিং বলতেই কিন্তু মেইনলি সংরক্ষণ করার ব্যাপারটা বোঝাচ্ছে টর্টয়েজ। আর এখানে বলছে হচ্ছে প্রজেক্ট, আর এখানে বলছে হচ্ছে সেন্টার, টর্টয়েজ ব্রিডিং সেন্টার। সো এই কথাটাই কিন্তু এই হেডিংটাকে রিপ্রেজেন্ট করছে, তাই এই 8 নম্বরের উত্তরটা হবে প্যারাগ্রাফ সি। সো আমরা সাইডে সি দিয়ে রাখবো, এটা কেটে দেবো এভাবে। তারপর আমরা চলে যাব 4 নম্বর প্যারাগ্রাফে। এখানে দেওয়া আছে দ্য প্রবলেমস ওয়াজ অলসো এ প্রেসিং ওয়ান। ক্যাপটিভ ব্রিড tortoise can be introduced into the wild until they are at least 5 years old and weigh at least 4.5 kilograms. তার মানে বলছে যে ক্যাপটিভ ব্রিড tortoise যেগুলো হচ্ছে বন্দি অবস্থায় বা আটকানো অবস্থায় যে টর্টয়েসগুলো ছিল ক্যান বি রিইন্ট্রোডিউস, তারা রিইন্ট্রোডিউস বা পুনরায় ইন্ট্রোডিউস হতে পারবে না ইনটু দ্য উইল্ড, মানে তাদের বনের মধ্যে তাদের ছাড়া হবে না আনটিল দে অ্যাটলিস্ট 5 years old, যতক্ষণ না পর্যন্ত তাদের বয়স 5 বছর হয়, অ্যান্ড ওয়েট অ্যাটলিস্ট 4.5 kilograms, তাদের ওজন যতক্ষণ না 4.5 kilograms হয় তাদেরকে হচ্ছে বনে ছাড়া হবে না। at which point their size and weight and their hardened shells, মানে তাদের সাইজ এবং ওয়েটের পাশাপাশি তাদের যে হার্ডেন শেলস মানে তাদের যে খোলসটা সেটাও যথেষ্ট শক্ত হওয়া লাগবে। আর সাফিসিয়েন্ট টু প্রোটেক্ট দেম ফ্রম প্রেডিটরস, মানে এই যে হার্ডেন শেলসটা যথেষ্ট হওয়া লাগবে শিকারি থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য বা বাঁচানোর জন্য এটা যথেষ্ট হার্ড বা শক্ত হওয়া লাগবে। বাট ইফ পিপল ওয়েট টু লং আফটার that point the tortoise eventually become too large to transport, কিন্তু মানুষরা যদি এটার জন্য খুব বেশি সময় অপেক্ষা করে তারপরে কিন্তু এই টর্টয়েসগুলো ইভেনচুয়ালি পরিশেষে অনেক ডিফিকাল্ট হয়ে যাবে বা অনেক সংখ্যা বেড়ে যাবে ট্রান্সপোর্ট করার জন্য। সো এখানে মেইনলি কিন্তু সময়ের কথা বলছে, সঠিক সময়ে যদি কাজটা না করে তাহলে ইভেনচুয়ালি তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এই টর্টয়েসগুলো ট্রান্সপোর্ট করা। সো আমরা কিন্তু একটা সময় রিলেটেড হেডিং পড়েছিলাম। সো এখানে আমরা যাই, এই যে এখানে প্রথমে আছে দ্য ইম্পর্টেন্স অফ গেটিং দ্য টাইমিং রাইট। সো সঠিক সময়ের ব্যাপারটা যদি মানে সঠিক সময়ে পাওয়ার যে গুরুত্বটা সেটা নিয়ে এই হেডিংসটা, তার মানে এই ডি এর হেডিংটা হচ্ছে আই। সো আই এর পাশে আমরা এভাবে ডি লিখে রাখবো আর এটা এভাবে কেটে দেবো। সো আমাদের 4টা শেষ হলো। পরবর্তীতে আমরা চলে যাব ই নাম্বারে। ই নাম্বারে দেওয়া আছে ফর ইয়ার্স repatriations effects were carried out in small numbers with the tortoise carried on the backs of men and over weeks of long treacherous hikes among narrow trails. So এই রিলেটেড কোনো কথা পাচ্ছি না। তো both in November 2010 the environmentalist and Galapagos National Park এই রিলেটেড। তারপর আমরা শেষের দিকে একটু পড়ি। The aim was to use a helicopter to move 300 of the breeding centers tortoise to various locations close to Sierra Negra. তার মানে এখানে বলছে aim was, তাদের স্বপ্ন ছিল বা তাদের লক্ষ্য ছিল to use a helicopter, একটা হেলিকপ্টার দিয়ে to move 300 of the breeding center, মানে 300 যে ব্রিডিং সেন্টার ছিল
মানে যে টর্টোয়েসগুলো ছিল, ব্রিডিং সেন্টার্স টর্টোয়েস, মানে ব্রিডিং সেন্টারের যে টর্টোয়েস বা কচ্ছপগুলো ছিল সেগুলোকে হচ্ছে ভেরিয়াস লোকেশন ক্লোজ টু, মানে বিভিন্ন লোকেশনে নেওয়া যাওয়া, ক্লোজ টু মানে কাছে, সিয়ারা নেগ্রা, এটা হয়তো বা একটা জায়গার কাছের বিভিন্ন জায়গায় তাদেরকে ছড়িয়ে দেওয়া। তার মানে এখানে বোঝানো হচ্ছে একটা এম, তাদের একটা লক্ষ্য ছিল। এখানে কিন্তু 300 ব্রিডিং সেন্টার্স টর্টোয়েস, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। সো এই রিলেটেড কথা আমরা কোথায় পড়েছিলাম প্যাসেজে, আমরা একটু দেখি। সো এখানে দেখছেন কিন্তু প্ল্যানিং আ বিগার আইডিয়া, এখানে কিন্তু একটা বড় আইডিয়া বা বড় তাদের যে গোল, সেই গোলের কথা বলছে। সো এটার সাথে কিন্তু এই নাম্বারের যে প্যারাগ্রাফটার হেডিংটা মিলে যাচ্ছে। এখানে কিন্তু বড় একটা এম, 300 ব্রিডিং সেন্টার্স নিয়ে যাওয়া ভেরিয়াস লোকেশন, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সেটার কিন্তু একটা এম ছিল, সেটা কিন্তু তারা করে নাই, এটা কিন্তু তাদের প্ল্যানিং। সো এখানে বলছে হচ্ছে প্ল্যানিং আ বিগার আইডিয়া, তার মানে তাদের এমটা ছিল, আর এখানে বলতেছে প্ল্যানিং। তার মানে এই পার্টিকুলার হেডিংটার প্যারাগ্রাফ হবে ই। সো আমরা পাশে লিখে রাখবো ই, সেটা এভাবে কেটে দেবো। সো আমাদের কয়টা কাটা গেল? 1 2 3 4 5টা। সো আমাদের পাঁচটা অলরেডি কাটা গেল, আমাদের আছে মাত্র 1 2 3টা। সো 3টা থেকে যে কোনো উত্তর 2টা হবে। সো এখন আমাদের হেডিংটা পিক করা আরও বেশি সহজ হয়ে যাবে। সো চলে যাই আমরা এফে। সো এফের মধ্যে প্রথমে দেওয়া আছে দিস আনপ্রেসিডেন্টেড এফার্ট। সো আমরা আনপ্রেসিডেন্টেড এর অর্থ না জানলে হবে, এখানে দেওয়া আছে এফার্ট বা প্রচেষ্টা, এটা অর্থ অবশ্যই আমরা জানি। So this unprecedented effort, মানে এই effort was made possible by the owners of the 67-meter yacht White Cloud, who provided the Galapagos National Park with. So এখানে অনেক হাবিজাবি কথা আছে। সো আমরা লাস্টের দিকে চলে যাই, প্রথম দিকে যেহেতু পাচ্ছি না। During a period of 3 days, a group of volunteers from the breeding center worked around the clock to prepare the young tortoise for transport. তার মানে এখানে বলছে ডিউরিং দ্য পিরিয়ড অফ 3 days, 3 দিনের যে সময়ে, a group of volunteers, একদল volunteers from the breeding সেন্টারের একদল ভলেন্টিয়ার work around the clock, মানে প্রায় সারাদিনই কাজ করেছিল। টু প্রিপেয়ার, কি প্রস্তুত করার জন্য? দ্য ইয়াং টর্টয়েস ফর ট্রান্সপোর্ট, যে বাচ্চা টর্টয়েসগুলো ছিল সেগুলোর ট্রান্সপোর্ট করার জন্য, বা সেগুলো হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়ার জন্য, তার জন্য একটা প্রস্তুতি গ্রহণ করেছিল। মিনওয়াইল পার্ক ওয়ার্ডেন্স ড্রপড অফ ahead of time in remote location, মানে এখানে অন্যদিক হচ্ছে পার্ক ওয়ার্ডেন্স বা পার্কের যে রক্ষণাবেক্ষণ করতো বা গার্ড বলা যায়, ড্রপ অফ ahead of time in remote, সেটা তারা সময়ের থেকে অনেক দূরে চলে যায়। ইন রিমোট লোকেশন মানে অনেকগুলো স্থানে। ক্লিয়ার ল্যান্ডিং সাইটস উইথিন দ্য ট্রিক ব্রাশ অ্যান্ড ক্যাকটাই অ্যান্ড লাভা রক্স। তার মানে মেনলি এই সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি এখানে মেনলি তারা একটা প্রিপারেশনের ব্যাপারে বা তারা একটা প্ল্যানিংয়ের ব্যাপারে কথা বলছে, তারা যে কাজটা করেছে সেই ব্যাপারে। সো এটার সাথে আমাদের এই তিনটাতে কোনটা মিলে একটু বেশি দেখেন? ইয়াং মিটস ওল্ড, এ রিলেটেড তো অবশ্যই না। ক্যারিং আউট আ কেয়ারফুলি প্রিপেয়ার্ড অপারেশন, আর এখানে লুকিং ফর এ হোম। সো হোম রিলেটেড তো কোনো কথাই বলে না এখানে। সো এটার সাথে কিন্তু সব থেকে ভালো মেলে ক্যারিং আউট এ কেয়ারফুলি প্রিপেয়ার্ড, এখানে দেখছেন প্রিপেয়ার্ড বলেছে, প্রিপেয়ার্ড অপারেশন, তারাও কিন্তু একটা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। সো এটার সাথে সব থেকে বেশি যায় এফ নাম্বারটা। তার মানে এই 8-এর উত্তর হবে, তার মানে এই 6-এর উত্তর হবে এফ। সো এফ দিয়ে আমরা এটা এভাবে কেটে দেবো। তারপর সর্বশেষ হচ্ছে জিতে আমরা চলে যাই। আপন দেয়ার রিলিজ দ্য জুভেনাইল টর্টয়েস, জুভেনাইল বলতে তরুণ বা ছোট টর্টয়েস বোঝায়, কুইকলি স্প্রেড আউট ওভার দেয়ার অ্যানচেস্ট্রাল টেরিটরিজ। অ্যানচেস্ট্রাল মানে পূর্বপুরুষ বা তাদের যে সিনিয়র তাদেরকে বোঝাচ্ছে, টেরিটরি মানে অঞ্চল। ইনভেস্টিগেটিং দেয়ার সারাউন্ডিং অ্যান্ড ফিডিং অন দ্য ভেজিটেশন। ইভেনচুয়ালি ওয়ান টাইনি টর্টয়েস, এটা মানে ছোট টর্টয়েস, কেম অ্যাক্রস আ ফুলি গ্রোন জায়ান্ট, মানে খুব বড় যে টর্টয়েস আছে, হু হ্যাড বিন লাম্বারিং অ্যারাউন্ড দ্য হাইল্যান্ডস ফর অ্যারাউন্ড 100 years, যারা প্রায় 100 বছরের কাছাকাছি এখানে অবস্থান করছিল। তার মানে এখানে কিন্তু ছোট টর্টয়েস কিন্তু ছড়িয়ে যাচ্ছিল বড় টর্টয়েসগুলোর সাথে, বা যাতে তার যে সিনিয়র টর্টয়েসগুলো সেটার সাথে কিন্তু ছড়িয়ে যাচ্ছিল। তার মানে এটার মেইনলি মিনিং বোঝাচ্ছে ইয়াং মিটস ওল্ড, এই কথার সাথে কিন্তু এটাই মিলছে। এটা কিন্তু কখনো মিলবে না লুকিং ফর এ হোম, আইল্যান্ড আর টর্টয়েস, এইগুলো লুকিং ফর এ হোম এই রিলেটেড কোনো কথাই বলে নেই। তার মানে এই 2-এর উত্তর হবে হচ্ছে জি, আমরা এভাবে কেটে দেব। তার মানে অতিরিক্ত হচ্ছে 7 নম্বর। সো এইভাবে আমরা যদি একটা লিস্ট অফ হেডিং সলভ করতে পারি এই প্ল্যানিংগুলো সহকারে, আমার মনে হয় খুব সহজেই আপনারা লিস্ট অফ হেডিংস এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন। আর আশা করছি আপনাদের ভিডিওটা অনেক কাজে দেবে
এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।